আচ্ছা, সো ব্যাকটেরিয়া পড়ছিলাম আগের দিন। আর ব্যাকটেরিয়ার যতগুলো রিপ্রোডাকশনের আগে যা যা ফিচার্স আছে উই হ্যাড অলরেডি স্টাডিড। তো বিফোর মুভিং অন টু দ্য টাইপস অফ রিপ্রোডাকশন আমি আরও কটা জিনিস একটু বলে দিতে চাই, আগের দিন বলা হয়নি। দের আর ভেরি স্মল পয়েন্টস যেগুলো বইতে নেই, বাট হতে পারে ভেরি শর্ট কোয়েশ্চেন্সে চলে আসতে পারে। সো ওয়াইল আই এম গোয়িং অ্যাবাউট ইট, একটু তোরাও খাতায় লিখে নে যে পয়েন্টসগুলো বলছি, ঠিক আছে? যে ব্যাকটেরিয়ার যে সেল এনভেলপ আছে, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল বলতে পারিস, সেল ওয়াল, আউটার কভারিং, মানে সেল এনভেলপই বল, বিকজ সেল এনভেলপটা কনজিস্টস অফ সেল ওয়াল। যে সেল এনভেলপ আছে, সেল এনভেলপটা তিনটে জিনিস দিয়ে বানানো, ঠিক আছে? প্রথমটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, দ্বিতীয়টা হচ্ছে সেল ওয়াল, আর সেল ওয়ালের নিচে যেটা থাকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল আর সেল মেমব্রেন, ঠিক আছে? আমি আগের দিন বইতেও পড়িয়েছিলাম আর বইতে আছে যে অনেক ব্যাকটেরিয়ার চারদিকে একটা মিউসিলেজ কাভারিং থাকে, মিউকাস যুক্ত ক্যাপসুল আর মিউসিলেজ ক্যাপসুল লেখা আছে বইতে। বইটা থাকলে তোরা দেখতে পারতিস যে অনেক ব্যাকটেরিয়াতে একটা মিউসিলেজ শীট থাকে, মানে মিউকাস হয় না যে একটা স্লাইমি সাবস্টেন্স, মিউসিলেজ শীট বানানো, ক্যাপসুল বানানো, সেই জিনিসটাই হচ্ছে এই গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স মানে হচ্ছে মিউসিলেজ কাভারিং, ঠিক আছে? গ্লাইকোক্যালিক্স হচ্ছে মিউসিলেজ কাভারিং। গ্লাইকোক্যালিক্স হলো মিউসিলেজ কাভারিং, এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। আর এটা হচ্ছে কোনো প্রোটিন নেই। লেট মি লুক এট দ্য বুক, বইতে লেখা আছে কিনা। প্রেজেন্ট আউটসাইড দ্য সেল ওয়াল, না এখানে কিছু লেখা নেই যে এর মধ্যে প্রোটিন নেই। তো তোরা লিখে নে যে ইট ডু নট কন্টেন এনি প্রোটিন, ওকে? it is a non-cellulosic polysaccharide, non-cellulosic polysaccharide মানে কি? পলিস্যাকারাইড তো অনেক ধরনের হয়। পলি মানে কি? হোয়াট ইজ পলি? পলি মানে অনেকগুলো সিম্পল স্যাকারাইড জুড়ে জুড়ে পলিস্যাকারাইড। অনেকগুলো যদি আমি গ্লুকোজ জুড়ি তাহলে কি হতে পারে? তাহলে পলিস্যাকারাইড হতে পারে, সুক্রোজ হতে পারে। তো নন সেলুলোসিক পলিস্যাকারাইড মানে সেলুলোজ ছাড়া যে পলিস্যাকারাইডগুলো হয়, ঠিক আছে? তার উপর ইট ইজ and without proteins I already mentioned, it is thick and tough, আর অলসো কল্ড ক্যাপসুল, শুধুমাত্র ক্যাপসুলও বলা হয়, ঠিক আছে? আর দিস ইজ প্রোটেক্টিভ ইন ফাংশন, ঠিক আছে? ইট ইজ প্রোটেক্টিভ ইন ফাংশন। নেক্সট আমি যদি সেল ওয়ালে চলে যাই, সেল ওয়াল, ক্যাপসুলের নিচে সেল ওয়াল, ঠিক আছে? ইট ইজ আ সলিড কাভারিং, ইট ইজ মেড অফ পেপটাইডোগ্লাইকেন, ইট ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন। এটা অলরেডি লেখা আছে বইতে। ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়াতে মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন। আগের দিন বলছিলাম যে গ্লুকোজ আর পেপটাইড দুটো দিয়ে বানানো। পেপটাইড মানে কি? প্রোটিনের বিল্ডিং ব্লক। তো পেপটাইড আর গ্লুকোজ দিয়ে বানানো পেপটাইডোগ্লাইকেন। এবার এইটা একটু লিখে নে যে পেপটাইডোগ্লাইকেনের চেইনে কি থাকে। এটা এক এক সময় এক এক জায়গায় কোয়েশ্চেন আসে, বইতে না থাকলে হয়তো স্কুলে আসতে নাও পারে, বাট স্টিল লিখে নে যে পেপটাইডোগ্লাইকেন is made up of, এখান থেকে লিখ, পেপটাইডোগ্লাইকেন is made up of repeating units of, পেপটাইডোগ্লাইকেন is made up of repeating units of, বইতে আছে I can see যে পেপটাইডোগ্লাইকেন is also called murin or mucopeptide, বাট কি দিয়ে বানানো সেটা খুব একটা নেই। তো এখানে লিখে নেই রিপিটিং ইউনিট অফ N-acetyl
গ্লুকোসামাইন বা এনএজি বলা হয় এটাকে, এন অ্যাসেটাইল গ্লুকোসামাইন অর অর না অ্যান্ড এন অ্যাসেটাইল মিউরেমিক অ্যাসিড বা NaM। রিপিটিং ইউনিটস অফ এন অ্যাসেটাইল গ্লুকোসামাইন অ্যান্ড এন অ্যাসেটাইল মিউরেমিক অ্যাসিড দিয়ে পেপটাইডোগ্লাইকেনটা বানানো, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ব্যাপারে সেরকম আলাদা করে কিছু বলা নেই। প্লাজমা মেমব্রেন যেমন আমাদেরও সেমি পারমিয়েবল হয়, সিলেক্টিভলি পারমিয়েবল হয়, সেরকম এদেরও সিলেক্টিভলি পারমিয়েবল। প্লাজমা মেমব্রেন টেক্স পার্ট ইন রেসপিরেশন, সিনথেসিস অফ লিপিড, সেল ওয়াল কম্পোনেন্টস, এটা বইতেও আছে। আগের দিন দেখাছিলাম কীভাবে প্লাজমা মেমব্রেনে ভেতর দিকে কয়েলিং আছে, যেটাকে ডেসমোজোমস বলা হয়, সো ওটা বইতেই আছে, ঠিক আছে, নাথিং স্পেশাল। আর মেসোজোমসের ব্যাপারে বলে দিয়েছি, রাইবোজোমস, আর কিছু দরকার নেই, বাস এইটুকুই বলার ছিল, ঠিক আছে। তো নেক্সট চলে যাবো টাইপস অফ রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়াতে। আমার বইতে পেজ নাম্বার 2.15। তো তোদের কাছে যদি বই থাকে দেখ, টাইপস অফ রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়াতে চলে যাচ্ছি। সো টাইপস অফ রিপ্রোডাকশনটা ডিটেলসে নেই, স্কোপ অফ সিলেবাসে নেই, বাট স্কোপ অফ সিলেবাসে লেখা আছে ডেফিনেশন ইজ রিকোয়ার্ড। তো মোটামুটি আমাকে একটু বোঝাতে হবে যাতে ডেফিনেশনটা মুখস্থ রাখতে পারিস, ঠিক আছে। প্রথমটা হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন তো তোরা আগেও পড়েছিস, একটা সেল থেকে দুটো সেল হয়ে যাওয়াই হচ্ছে বাইনারি ফিশন। মানে কমন মেথড অফ মাল্টিপ্লিকেশন। এই একটা ব্যাকটেরিয়া সেল আছে, সেখান থেকে দুটো হলো, এখান থেকে চারটে হলো, এটাই হচ্ছে বাইনারি ফিশন, তাছাড়া নাথিং এলস, ঠিক আছে। ম্যাচিওর এই ব্যাকটেরিয়াটা যখন, মানে দেখ, এই ধর ব্যাকটেরিয়াটা এই এক্ষুনি ফর্ম হলো, তো ইট ইজ ইমম্যাচিওর। এই ব্যাকটেরিয়াটা কিছুক্ষণ টাইম লাগবে, এটা ম্যাচিওর হবে। ম্যাচিওর হওয়ার পর ও কী করবে, স্প্লিট করে দুটো ফর্ম করবে, 2 আইডেন্টিক্যাল ডটার সেলস ফর্ম করবে, ঠিক আছে। কিন্তু এটা কীরকম দেখতে লাগছে, হোয়াট ডাজ ইট রিসেম্বল? ইট ইজ মাইটোসিস। মাইটোসিসও ক্লাস 10-এ সেটাই পড়েছিস, যে একটা সেল থেকে দুটো সেল হচ্ছে, বা এখান থেকে আবার দুটো সেল হচ্ছে, এইখানে এটাকে বলা হয় এমাইটোসিস। এমাইটোসিসটা কি? ইট ইজ লাইক মাইটোসিস, বাট ইট ইজ নট অ্যাজ কমপ্লেক্স অ্যাজ মাইটোসিস। এমাইটোসিসের ডেফিনেশন তো আলাদা করে বইতে আলাদা করে কিছু লেখা নেই, বাট ইফ ইউ ওয়ান্ট টু রাইট, আই এম জাস্ট ডিকটেটিং ইট। আমার কথাটা শুনে শুনে এমাইটোসিসের ডেফিনেশনটা লিখে নিতে পারিস, ঠিক আছে। মাইটোসিস আর এমাইটোসিসের ডিফারেন্সটা লিখে নিতে পারিস। মাইটোসিস ইজ আ টাইপ অফ সেল ডিভিশন which results in 2 daughter cells which are genetically identical to the parent cell, whereas amitosis is a direct cell division by simple cleavage of nucleus, CLEAVAGE, cleavage of nucleus, without any spindle formation or appearance of chromosomes. কি বোঝা গেল? মাইটোসিসের মতো এরকম দুটো করে সেল হচ্ছে, কিন্তু মাইটোসিসে যেরকম কমপ্লেক্স প্রসেস আছে, স্পিন্ডেল ফর্মেশন হয়, প্রোফেজ হয়, মেটাফেজ হয়, অ্যানাফেজ হয়, এরকম এতগুলো ফেজেস কিন্তু মাইটোসিসে নেই। জাস্ট একটা সেল আছে, সেলের মাঝখান থেকে ক্লিভেজ হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বল, মাইটোসিসে তোরা দেখেছিস যে ক্রোমোজোমগুলো ইকুয়ালি দুদিকে চলে যায়, অ্যানাফেজের সময় ইকুয়ালি দুদিকে ভাগ হয়ে যায়। আমি যদি উইদাউট এরকম কোনো ডিভিশন অফ দ্য ক্রোমোজোমস, যদি ধর ক্রোমোজোমসগুলো এরকম পড়ে আছে ব্যাকটেরিয়াতে, আমি র্যান্ডাম এরকমভাবে ক্লিভেজ করে দিলাম, ডিভিশন করে দিলাম, তাহলে দুটো সেলে কি ইকুয়ালি ক্রোমোজোমগুলো ডিস্ট্রিবিউট হতে পারবে? নর্মাল মাইটোসিস যেটা ক্লাস 10-এ পড়েছিস, প্রথমে মেটাফেজ হয়, মাঝখানে ইকুয়েটোরিয়াল প্লেটে আসে, তারপরে এরকম ইকুয়ালি দুদিকে একটা করে ক্রোমোজোমের পেয়ার চলে যায়, তো দুটো যে ডটার সেল হয় ইকুয়ালি এতগুলো ক্রোমোজোম পায়, আর ওই ডটার সেলটা এতগুলো ক্রোমোজোম পায়। কিন্তু এখানে যে নিউক্লিয়ার মেটেরিয়ালটা মাঝখানে লাই অ্যারাউন্ড করছে, আর আমি উইদাউট এনি প্রপার ডিস্ট্রিবিউশন ওই মাঝখান থেকে ক্লিভেজ করিয়ে দিচ্ছি, তাহলে কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোমস হবে দুটো ডটার সেলে? হবে না। ওই জন্য আর একটা পয়েন্ট লিখতে পারিস, ডটার সেলস ইন মাইটোসিস আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, বাট daughter cells in amitosis are not genetically identical. Genetically identical হওয়ার কথা নয় না, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হচ্ছে না, ঠিক আছে। আর একটা পয়েন্ট লিখতে পারিস, মাইটোসিস results in a very precise PRECISE
mitosis results in a very precise division of parental chromosomes. Amitosis results in a random distribution of parental chromosomes. Randomly distributed হয়। আর একটা পয়েন্ট হতে পারে mitosis is found mainly in eukaryotes. Amitosis is mainly found in prokaryotes. এই ব্যাকটেরিয়া জাতীয় জিনিসের মধ্যে অ্যামাইটোসিস দেখা যাবে, তার ছাড়া তুই কোনোদিন অ্যামাইটোসিস কোথাও দেখতে পাবি না। আর একটা পয়েন্ট হতে পারে লাস্ট পয়েন্ট, যে মাইটোসিস অকার্স ভায়া সেভারাল ফেজেস। অনেকগুলো ফেজ আছে, সো মাইটোসিস অকার্স ভায়া সেভারাল ফেজেস। অ্যামাইটোসিস ইজ আ ডিরেক্ট প্রসেস, নো সাচ ফেজেস আর ফাউন্ড। ঠিক আছে, নো সাচ ফেজেস আর ফাউন্ড। আর তোরা সামনে হলে আমি ডিকটেট করে লিখিয়ে দিতাম, বা যেহেতু সামনে নিয়ে আমার কথাটা একটু শুনেই লিখে নে। ওকে, সো দ্যাট ইজ অ্যামাইটোসিস। এবার এই অ্যামাইটোসিস করে ব্যাকটেরিয়াল সেল ডিভিশন হয়, র্যান্ডম ডিস্ট্রিবিউশন অফ প্যারেন্টাল ক্রোমোসোমস হয়ে যায়। আচ্ছা, আর কিছু বাইনারি ফিশনে লেখার মতো নেই, মানে পড়ার মতো নেই। নেক্সট পাতায় চলে আসছি স্পরিউলেশনে। স্পরিউলেশনটা একটু বুঝে নে, বিকজ স্পরিউলেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। হয়তো ডিটেলসে তোদের সিলেবাসে নেই, বাট ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। সো স্পরিউলেশনটা একটু শুনে নে। আচ্ছা, স্পরিউলেশনে কি হয়? ব্যাকটেরিয়া হচ্ছে এমন ধরনের মানে অর্গানিজম যে স্পোর্স প্রডিউস করতে পারে। যখনই সিচুয়েশন আনফেভারেবল পাবে, আনফেভারেবল মানে কি, আমাদেরও তো মানে বাঁচার জন্য একটা ফেভারেবল কন্ডিশন দরকার। আমাদের ফেভারেবল কন্ডিশন কি? উই নিড লাইট, উই নিড অক্সিজেন, উই নিড এয়ার, উই নিড ওয়াটার, উই নিড ফুড। এটা আমাদের ফেভারেবল কন্ডিশন। সো ব্যাকটেরিয়ারও গ্রো করার জন্য কোনো ফেভারেবল কন্ডিশন দরকার। ওদেরও প্রপার টেম্পারেচার, প্রপার ময়েশ্চার, প্রপার নিউট্রিশন মেটেরিয়াল ওদেরও দরকার। যদি ওরা ওই জিনিসগুলোকে না পায়, তখন ওটাকে বলা হবে যে দে ডো নট হ্যাভ দ্যাট ফেভারেবল কন্ডিশন, দে হ্যাভ আনফেভারেবল কন্ডিশন। আর আনফেভারেবল কন্ডিশন হলেই ওরা আর বেশি গ্রো করতে পারবে না। যখনই ওরা বেশি গ্রো করতে পারবে না, তখন ওরা স্পোর্স ফর্ম করবে। এটার ব্যাপারে একটু হালকা তোরা ডিটেলসে হালকা ইনফরমেশন তোরা আগেও পড়েছিস। তো ওরা স্পোর্স ফর্ম করে, যেটাকে বলা হয় এন্ডোস্পোর্স। এটাকে বলা হয় রেস্টিং স্পোর। হোয়াট ইজ রেস্টিং স্পোর কেন বলা হচ্ছে? বিকজ ও রেস্ট করছে, স্পোরটা কোনো ধরনের ডিভিশন করছে না, স্পোরটা কোনো ধরনের ডিভিশন আন্ডারগো করছে না। বিকজ কন্ডিশন আনফেভারেবল, ডিভিশন তো এমনিই হতে পারবে না। সো ইট ইজ কল্ড আ রেস্টিং স্পোর। এবার এই এন্ডোস্পোরের ব্যাপারে আমি যদি কিছু ইনফরমেশন দিতে চাই, প্রথমত তো মানে স্পোরগুলো এরকম গোল গোল দেখতে হয়। ঠিক আছে, স্পোরগুলো এরকম দেখতে হয়, চারদিকে একটা কভারিং থাকে, এরকম মাঝখানে স্পোরটা থাকে। তো স্পোরগুলো প্রচণ্ড থিক ওয়াল্ড হয়। তোদেরকে বুঝতে হবে যে কন্ডিশন কিন্তু খুব আনফেভারেবল, বাঁচার মতো কন্ডিশন নয়। তার মধ্যে যদি স্পোরদের বাঁচতে হয়, তাদেরকে খুব হাই প্রোটেকশন রাখতে হবে। তো ওই জন্য এই স্পোরগুলো খুব থিক ওয়াল্ড হয়, প্রচণ্ড রেজিস্ট্যান্ট হয়। মানে তুই হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিলি, অ্যান্টিবায়োটিক কিসের জন্য আমি ইউজ করি? মাইক্রো অর্গানিজম মারার জন্য। তো অ্যান্টিবায়োটিকে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস মরে যেতেই পারে, বাট এই স্পোরগুলো এতটাই থিক ওয়াল্ড হয়, এতটাই হাইলি রেজিস্ট্যান্ট হয় যে অ্যান্টিবায়োটিক্সও মারতে এদেরকে পারে না। ঠিক আছে, হয়তো খুব হার্মফুল প্রোডাক্টকে তুই হার্মফুল প্রোডাক্টের মধ্যেই স্পোরগুলোকে রেখে দিয়েছিস, এই স্পোরগুলো নষ্ট হবে না। কাদের মধ্যে স্পোর ফর্ম হয়? এই স্পোরগুলো ফর্ম হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। মনে আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একটু হার্মলেস, যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল, যারা মোর হার্মফুল ছিল আর ভিরুলেন্ট ছিল আর প্যাথোজেনিক ছিল। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একটু হার্মফুল ছিল। ঠিক আছে, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার দুটো জিনাসই হয়। জিনাস মানে কি মনে আছে? সায়েন্টিফিক নেম দুটো ওয়ার্ডে লেখা যায়। সেই ট্যাক্সোনমিতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে 5 কিংডম ক্লাসিফিকেশনে পড়েছিলি ক্লাস 9-এ। সায়েন্টিফিক নেম দুটো ভাগে লেখা যায়, প্রথমটা জিনাস, পরেরটা স্পিসিস। মনে আছে? তো এইটাকে বলা হয় জিনাস। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দুটো জিনাসে পাওয়া যায়, একটা হচ্ছে ব্যাসিলাস আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম।
একটা হচ্ছে ব্যাসিলাস, একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তো এবার এই ব্যাসিলাসের পরে তুই স্পিসিসের নামটা অ্যাড করতে পারিস। আমি তো জিনাসের নামটা বললাম ব্যাসিলাস, সো মেবি দের ইজ আ ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বলে একটা ব্যাকটেরিয়া আছে। তো তার মানে কি, আমি এই জিনাসের নামটা বললাম ব্যাসিলাস। এবার এই জায়গাটাতে বিভিন্ন বিভিন্ন নাম লিখে বিভিন্ন বিভিন্ন ব্যাকটেরিয়াকে ইন্ডিকেট করতে পারিস, ঠিক আছে? এটাকে যাই হোক, তারপরে এন্ডোস্পোর ফর্ম করলো। এন্ডোস্পোর যখন ফর্ম করে এর যে ভেতরের সাইটোপ্লাজমটা আছে, এটাকে প্রোটোপ্লাজমও বলা হয়, সে কিন্তু প্রচুর ফুড স্টোর করে নেয়, ঠিক আছে? প্রচুর ফুড স্টোর করে নেয় কেন? বিকজ দে নো দ্যাট দে আর ইন এন আনফেভারেবল কন্ডিশন। অনেক জন্ম হয়ে যেতে পারে যখন ওরা কোনো ফুডই পাবে না, তো যতটা পারে ফুড স্টোর করে, ঠিক আছে? দেয়ার আন্ডারগোয়িং ডিহাইড্রেশন, বিকজ ডিহাইড্রেশন কেন আন্ডারগো করছে? যদি জল চারিদিকে থাকতো তাহলে তো ফেভারেবল কন্ডিশনই হতো। আজকে আমরা আনফেভারেবল কন্ডিশন কখনো পৌঁছে যাবো? যখন চারদিকে জল পাবো না। ব্যাকটেরিয়ার জন্য হয়তো সেটা আনফেভারেবল কন্ডিশন, সে জল পাচ্ছিল না, তাই সে ডিহাইড্রেটেড হয়ে যায়। সে নিজেকে ইচ্ছা করেই ডিহাইড্রেট করে নেয়, ডিহাইড্রেট করে নিয়ে চারদিকে একটা থিক ওয়াল ফর্ম করে নেয়, কিন্তু ও কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ। মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি? যা যা বডির মেটাবলিজম হয়, ওর তো বডি বলতে কিছুই না, ওর তো বডি বলতে একটা সেল মাত্র। তো সে কিন্তু মেটাবলিক্যালি সব প্রসেসগুলো করছে, মানে ফুডটাকে ডাইজেস্ট করছে, সব কিছুই করছে, ওকে? ইট ক্যান সার্ভাইভ এক্সট্রিম কন্ডিশনস অফ টেম্পারেচার, এক্সট্রিম কন্ডিশন অফ ড্রট এলে কত প্লান্টস, কত অ্যানিমালস মরে যায়, কিন্তু ড্রটের সময় খাবার দাবার পায় না, নিউট্রিশন পায় না, কিন্তু এই ড্রটের সময় এই স্পোরগুলো কিন্তু বেঁচে থাকতে পারে। এক্সট্রিম টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বয়েলিং ওয়াটারের টেম্পারেচার, সেটাকেও ওরা এক্সট্রিম টেম্পারেচার মানে সারভাইভ করে যাবে। এই জন্য আমি আরেকটা কথা বলি, ধর তোর মিল্ক বলে না যে ফুটিয়ে নাও, অনেকক্ষণ ধরে ফোটাতে হয় মিল্ককে, ফোটানোর জন্য যাতে ব্যাকটেরিয়া সব মরে যায়, যেটাকে প্যাস্চারাইজেশন বলা হয় মিল্ককে। কিন্তু বলা হয় যে মিল্ককে তুমি যতই ফোটাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তুই যদি কোনো জিনিসকে বয়েল করিস, আমি জল বয়েল করি আর মিল্ক বয়েল করি, যাই বয়েল করি না কেন, কত ডিগ্রিতে বয়েল করে? 100 ডিগ্রিতে। মিল্কটা বয়েল করবে একটু এদিক ওদিক টেম্পারেচার, ওয়াটারের বয়েলিং টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ইজন্ট ইট? মিল্কটা বয়েলিং পয়েন্ট আলাদা, মিল্কের বয়েলিং পয়েন্ট আলাদা অ্যাকচুয়ালি নয়, যেহেতু মিল্কের মধ্যে ওয়াটারের কোয়ান্টিটিটাই বেশি, তাই মিল্কের বয়েলিং পয়েন্ট মোটামুটি 101 থেকে 102 টেম্পারেচার অবধি বয়েল করে। কিন্তু বলা হয় তুমি যতই 101 ডিগ্রি বা 102 ডিগ্রি বা 100 ডিগ্রি অবধি বয়েল করো না কেন, ব্যাকটেরিয়াগুলো তো মরে যাবে, কিন্তু স্পোরগুলো মরবে না। আর এই স্পোরগুলো যদি পরে এবার তুই কি করলি, এবার তুই মিল্কটাকে বয়েল করে ফেললি, মিল্কটাকে বয়েল করে তুই ভাবলি আরে বয়েল তো করে ফেলেছি, সব ব্যাকটেরিয়া মরে গেছে, এবার আমি সাইডে রেখে দিই, ঠান্ডা হয়ে যাক, আমি খাবো। হতে পারে যে স্পোরগুলো বেঁচে রয়ে গেল, দেখতে পাচ্ছিস তো স্পোর হাইলি রেজিস্ট্যান্ট, তো স্পোর তো অত টেম্পারেচারেও মরবে না, স্পোরগুলো রয়ে গেল। তো এবার ধর তুই ব্যাকটেরিয়াটা ঠান্ডা হতে দিলি, দুধটা ঠান্ডা হতে দিলি, দুধটা ঠান্ডা হতে দেওয়ার পর তুই আরও 4-5 ঘন্টা ওটাকে রেখে দিলি, হতেই পারে সেই স্পোরটা আবার ডিভাইড করতে শুরু করে দিল ফেভারেবল কন্ডিশন পেয়ে, ঠিক আছে? ওই জন্য বলা হয় ব্যাকটেরিয়াকে প্যাস্চারাইজ করার জন্য, প্যাস্চারাইজ মানে কি, ব্যাকটেরিয়াকে পুরোপুরি মাইক্রো অর্গানিজম ফ্রি করার জন্য শুধুমাত্র বয়েল করলে হয় না, প্যাস্চারাইজেশন আলাদা একটা মেথড হয়, যেখানে তুই ভেরি হাই টেম্পারেচার তুই বয়েল করিস, দেন সঙ্গে সঙ্গে ঠান্ডা করিস, চিল করিস ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আবার অনেক টেম্পারেচার অবধি বয়েল করিস, আবার সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিস, এইটাকে বলা হয় প্যাস্চারাইজেশন। অল্টারনেট বয়েলিং অ্যান্ড চিলিং অফ মিল্ক, যাতে স্পোরগুলো মরে যায়। স্পোরকে মারা ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমরা যখন ল্যাবরেটরিতে ল্যাবে যখন কাজ করতাম, প্রচণ্ড সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করতাম, আমাদেরকে স্পোরকে মারার জন্য আমরা যে গাছগুলো নিয়ে কাজ করতাম, ছোটো ছোটো স্যাপলিংগুলো নিয়ে কাজ করতাম, বা ছোটো ছোটো সিডের ওপর না ব্যাকটেরিয়া থাকে, এই সিডগুলোকে ধর আমি পুঁততে চাইছি, সিডগুলোকে ধর মাটিতে পুঁতে আমি নতুন গাছ করতে চাইছি, তো সিডগুলোকে আগে কি করতে হতো? স্টেরিলাইজ করতে হতো। স্টেরিলাইজ মানে কি, সিডের গায়ে অনেক ব্যাকটেরিয়া থাকে। কেন সিডের গায়ে ব্যাকটেরিয়া থাকে? সিডের বাইরে একটা সিড কোট থাকে, জানিস তো?
পড়েছিস তোরা সিটের বাইরে একটা সিট কোড থাকে, পড়ারও দরকার নেই। এই যে ছোলা টোলা এইসব দেখেছিস তো, বাইরে একটা সিট কোড থাকে। এই সিট কোডটা ভেরি ভেরি কি বলবো, ইনক্লাইন্ড টু ইনহ্যাবিট ব্যাকটেরিয়া। এখানে ব্যাকটেরিয়া প্রচুর থাকে সিড কোডটায়, যার জন্য আমাদেরকে আগে স্টেরিলাইজ করতে হতো। কিন্তু স্টেরিলাইজ শুধুমাত্র ওই আগুনে বসিয়ে দিয়ে কিন্তু হবে না, আমাদেরকে অটোক্লেভ করতে হতো। হোয়াট ইজ অটোক্লেভ? অটোক্লেভে কি হতো, অটোক্লেভে ভেরি হাই প্রেশারে, অনেকটা প্রেশার কুকারের মতো। প্রেশার কুকারে কি হয়, মায়েরা কি করে প্রেশার কুকারে, ওই যে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিল, ওই যে চাপা দিয়ে দিল, ওই প্রেশার কুকার নামটা দিয়ে আছে প্রেশার, মানে কি প্রেশার প্রচণ্ড বেড়ে যায়। আর তোরা ফিজিক্সে পড়েছিস প্রেশার বাড়া মানে টেম্পারেচারও আরও বেড়ে যাওয়া, প্রেশারের সাথে সাথে টেম্পারেচার আরও বেড়ে যায়। তো প্রেশার কুকারে যেমন প্রেশারের জন্য টেম্পারেচার অনেক বেশি বেড়ে যেত, অত হাই টেম্পারেচারে কিন্তু স্পোর মরে যাবে। তো এই অটোক্লেভও অনেক বড় একটা জায়গা, যেখানে চারদিকে এরকম আটকানোর জায়গা আছে, চারদিকে আটকানোর জায়গা আছে। তো চারদিকে আটকে দিলে কি হতো, প্রেশার অনেক বেড়ে যেত। ওটা সুইচ মেরে দেওয়া হতো, টেম্পারেচার ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতো, ইলেকট্রিসিটির সাথে ও প্রচণ্ড হিটেড হয়ে যেত, আর অত প্রেশারে ও টেম্পারেচার আরও বেশি বেড়ে যেত, স্পোরগুলো মরে যেত। স্পোর মারতে এতটাই ঝামেলা পোয়াতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো স্পোরটা কিভাবে ফাংশন করে বোঝা গেছে। ফর্মেশন, প্রথমে কি হয়, ফর্মেশন অফ আ রেস্টিং স্পোর উইদিন সার্টেন ব্যাকটেরিয়া। আচ্ছা, আমি এই জিনিসটা একটু তোদেরকে লিখে দিয়ে দেবো, ঠিক আছে। আমি একটা নোটস বানিয়ে তোদেরকে পিডিএফ শেয়ার করে দেবো, ওকে। আচ্ছা, নেক্সট কি আছে, স্পোরিউলেশন হয়ে গেল। স্পোরিউলেশনের পর হচ্ছে কনজুগেশন। কনজুগেশন কিন্তু সিলেবাসে খুব একটা নেই। কনজুগেশন কি বলেছিলাম আমি, মনে আছে? ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কি থাকে, ব্যাকটেরিয়াল নিজের ডিএনএ মেটেরিয়াল থাকে, আর একটা প্লাজমিড থাকে। প্লাজমিড কি, প্লাজমিডও আর একটা ডিএনএ মেটেরিয়াল। প্লাজমিডও ব্যাকটেরিয়ার ডিএনএ মেটেরিয়াল, কিন্তু ব্যাকটেরিয়ার হেরিডিটি এই প্লাজমিডের ওপর ডিপেন্ড করে না, ব্যাকটেরিয়ার হেরিডিটি এটার ওপরই ডিপেন্ড করে। প্লাজমিডটা হচ্ছে এক্সট্রা ডিএনএ মেটেরিয়াল। এই প্লাজমিডের মধ্যেই থাকে এফ ফ্যাক্টর। যারা এফ প্লাস তারা হচ্ছে মেলস, যারা এফ মাইনাস তাদেরকে বলা হয় ফিমেলস। কিন্তু ব্যাপারটা কি, মেলসরা এই প্লাস ফ্যাক্টরটাকে ডোনেট করতে পারে, এই প্লাস ফ্যাক্টরটাকে ডোনেট করতে পারে, ওই জন্য মেলসকে বলা হয় ডোনার। ওরা যেহেতু প্লাস ফ্যাক্টরটা ডোনেট করে ওদেরকে বলা হয় ডোনার। আর এফ ফিমেলস যেহেতু রিসিভ করে এফ ফ্যাক্টরটা, ওদেরকে বলা হয় রেসিপিয়েন্ট, ওদেরকে বলা হয় রেসিপিয়েন্ট, ঠিক আছে। এই যে প্লাস ফ্যাক্টরটা ওরা মেলসরা এখান থেকে এখানে পাঠালো, এখান থেকে এখানে পাঠালো, সেটাকেই বলা হয় কনজুগেশন। এই যে এফ ফ্যাক্টরটা ট্রান্সফার করছে মেলসরা, সেটাকেই বলা হয় কনজুগেশন, ঠিক আছে। যেই ব্যাকটেরিয়ারা কনজুগেশন দেখায় তাদেরকে ডাইমরফিক বলা হয়। ডাইমরফিক কেন? নর্মাল ব্যাকটেরিয়ার কি কোনো মেল বা কোনো ফিমেল, কে মেল কে ফিমেল বুঝতে পারিস? আমাদের মতো রিপ্রোডাক্টিভ অর্গান আছে, ব্যাকটেরিয়াদের নেই তো, তো কে মেল কে ফিমেল তো বুঝতে পারছিস না। কিন্তু যেই ব্যাকটেরিয়ার মধ্যে এফ ফ্যাক্টর আছে তাদেরকে বুঝতে পারছিস মেল, মানে আমরাই অ্যাকচুয়ালি নাম দিয়ে দিয়েছি মেল। আর যাদের মধ্যে এফ ফিমেল দেখা যায়, যেই স্পিসিস, যেই জিনাসের মধ্যে, ধর এই একটা জিনাস, এই একটা স্পিসিস, ধর এই স্পিসিসটার মধ্যে দেখা গেছে যে এফ প্লাস ব্যাকটেরিয়াও দেখা গেছে, এফ মাইনাস ব্যাকটেরিয়াও দেখা গেছে, তাহলে তুই বলতে পারিস যে এই স্পিসিসটা মেলস ফিমেলস দুটো ফর্মই দেখায়। যেহেতু দুটো ফর্মই দেখায়, ওই জন্য এদেরকে বলা হয় ডাইমরফিক। মরফিক মানে হচ্ছে মরফোলজি, মরফোলজি মানে হচ্ছে বডি স্ট্রাকচারটা কেমন। তো এদের যেহেতু প্লাস আর মাইনাস দুটো আলাদা জিনিস দেখা যায়, ওদেরকে বলা হয় ডাইমরফিক, ঠিক আছে। ডিটেলস এখানে দরকার নেই। নেক্সট চলে আসবো ট্রান্সডাকশনে। ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন, TRANSDUCTION, ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন হচ্ছে ব্যাকটেরিওফাজ দিয়ে, মনে আছে আমি আগের দিন ব্যাকটেরিওফাজের কথা বলেছিলাম, শুধু ব্যাকটেরিওফাজ না, বইতে এক জায়গায় ছিল ফাজ ব্যাকটেরিয়া, তো আমি এখানে ব্যাকটেরিওফাজ বলছি। হোয়াট ইজ আ ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ ইজ আ ভাইরাস দ্যাট অ্যাটাক্স ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিওফাজ ইজ আ ভাইরাস দ্যাট অ্যাটাকস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিওফাজ কী করতে পারে, একটা ব্যাকটেরিয়া থেকে জেনেটিক মেটেরিয়াল নিয়ে আর একটা ব্যাকটেরিয়াতে পাঠিয়ে দিতে পারে। মানে ধর একটা ব্যাকটেরিয়া তার এই জেনেটিক মেটেরিয়াল ব্যাকটেরিওফাজের ওপর বসলো, ব্যাকটেরিওফাজটাকে এরকমই দেখতে, ঠিক আছে, কার্টুনের মতো। ব্যাকটেরিওফাজটা ধর এর জেনেটিক মেটেরিয়াল একটু নিয়ে অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে সে পাঠিয়ে দেবে। ব্যাকটেরিওফাজটা আবার এর ওপর বসবে, এর ওপর বসে একটু জেনেটিক মেটেরিয়াল এই ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াতে পাঠিয়ে দেবে। তো এই যে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হচ্ছে এদিক থেকে ওদিক, জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হলো তো একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়া, এটা কি বলা হবে, ট্রান্সডাকশন। বাস ডেফিনেশনটা পড়ে নিবি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, ট্রান্সফরমেশনটা বোঝাতে গেলে অনেকটাই টাইম যাবে, আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, বিকজ এখানে তো ডিটেলসে দেখতেই পাচ্ছিস ট্রান্সফরমেশন বইতে ডিটেলসে কিছুই নেই, জাস্ট বলে দিয়েছে এক্সপেরিমেন্টের কথা বলে দিয়েছে যে গ্রিফিথ এই এক্সপেরিমেন্টটা করেছিল। এক্সপেরিমেন্টটা কী ছিল অ্যাকচুয়ালি, দুটো, মানে জাস্ট ফর ইউ মাইট বি কিউরিয়াস, তো আমি বলে দিই একটুখানি। তো দুটো টাইপের ব্যাকটেরিয়া নেওয়া হয়েছিল, ঠিক আছে, দুটো টাইপের ব্যাকটেরিয়া নেওয়া হয়েছিল। একটা হচ্ছে এস স্ট্রেন। স্ট্রেন বুঝিস তো, স্ট্রেন মানে কি একটা ব্যাকটেরিয়ার অনেক স্ট্রেন হয়, যার জন্য এই যে যাদের একবার ডেঙ্গু হয়ে যাচ্ছে এমন নয় যে তাদের আবার ডেঙ্গু হবে না, বিকজ ডেঙ্গু ভাইরাসের অনেকগুলো স্ট্রেন আছে, অনেকগুলো টাইপ বলতে পারিস, পাতি কথায় পাতি ভাষায় টাইপ বলতে পারিস। তো ভাইরাস বলিস কি ব্যাকটেরিয়া বলিস, অনেক স্ট্রেন হয়। তো সেরকমই একটা, মানে গ্রিফিথ লোকটা দুটো স্ট্রেন নিয়েছিল, ঠিক আছে, একটা হচ্ছে এস স্ট্রেন আর একটা হচ্ছে আর স্ট্রেন। এস স্ট্রেনটা ছিল ভিরুলেন্ট মানে হচ্ছে ডিজিজ কজিং, মানে হার্মফুল বলতে পারিস, ভিরুলেন্ট মানে হচ্ছে হার্মফুল বলতে পারিস। আর আর স্ট্রেনটা ছিল নন ভিরুলেন্ট, হার্মলেস বলতে পারিস। ব্যাকটেরিয়া কিন্তু তবুও হার্মলেস। সব ব্যাকটেরিয়াকে আমাদেরকেও ক্ষতি করছে? এয়ারে তো এত ব্যাকটেরিয়া সব সময় ঘুরে বেড়াচ্ছে, যেখানে তুই বসছিস সেখানে ব্যাকটেরিয়া, যেখানে হাত রাখছিস সেখানে ব্যাকটেরিয়া, সব কি তোকে ক্ষতি করছে? তাহলে তো সবসময় অসুস্থ থাকবি। সব ব্যাকটেরিয়া ক্ষতি করে না, ওই জন্য কিছু ব্যাকটেরিয়া যারা ক্ষতি করে না তাদেরকে নন ভিরুলেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। এবার এই দুটো স্ট্রেনকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। প্রথমে কি করা হলো দেখ, মাইসের ওপর এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। প্রথমে এস স্ট্রেন অফ ব্যাকটেরিয়া নেওয়া হলো, মাইসকে দেওয়া হলো, মাইসের ওপর ইনজেকশন দিয়ে পুশ করা হলো ব্যাকটেরিয়াটাকে। এস স্ট্রেন মানে ভিরুলেন্ট মানে হার্মফুল, মাইস দেখা গেল মরে গেছে। অবভিয়াসলি ব্যাকটেরিয়াটা মাইসকে এফেক্ট করেছে, মাইস মরে গেছে। সেকেন্ড, আর স্ট্রেন নেওয়া হলো, মাইসের ওপর ইনজেক্ট করা হলো। আর স্ট্রেনটা নন ভিরুলেন্ট, হার্মলেস, তো সেটা মাইস বেঁচে থাকলো। নেক্সট, হিট কিল্ড এস স্ট্রেন নিয়েছিল। আচ্ছা, হোয়াট ইজ হিট কিল্ড এস স্ট্রেন? এস স্ট্রেন তো হার্মফুল, বাট যদি আমি ওদেরকে হিট দিয়ে মেরেই দিই সে কি আর হার্মফুল থাকবে? এস স্ট্রেন কিন্তু ন্যাচারালি হার্মফুল, বাট আমি ওদেরকে হিট দিয়ে কিল করে দিলি, সে কি আর হার্মফুল থাকবে? থাকবে না। হিট কিল এস স্ট্রেনকে মাইসের ওপর ইনজেক্ট করলাম, মাইসের ক্ষতি হলো না, মাইস বেঁচে থাকবে। এবার ফোর্থ পয়েন্টে ইম্পর্টেন্ট, কি দেওয়া হলো? আর স্ট্রেন হচ্ছে হার্মলেস ছিল, আর স্ট্রেন ওয়াজ হার্মলেস, তো এটা হার্মলেস। হিট কিল্ড এস স্ট্রেন হার্মফুল বাট হিট কিল্ড, এটাও হার্মলেস। তাহলে মাইস তো দুটোই হার্মলেস জিনিস দিয়েছিস মাইসকে, মাইসের অ্যালাইভ থাকার কথা, কিন্তু মাইস মরে গেল। আর স্ট্রেন ন্যাচারালি হার্মলেস, হিট কিল্ড এস স্ট্রেন, হিট দিয়ে তুই মেরে দিয়েছিস, ওর হার্মফুল হয়ে যাওয়ার কথা, কিন্তু মাইস মরে গেল। কেন? পরে দেখা গিয়েছিল যে হিট কিল এস স্ট্রেন ওকে মারেনি, ওরা তো মরেই গেছে, বাট এস স্ট্রেনের মধ্যে একটা ভিরুলেন্স পাওয়ার তো ছিল। যখন এস স্ট্রেনটা বেঁচে ছিল
যখন এস স্ট্রেন অফ ব্যাকটেরিয়া বেঁচে ছিল তখন ওর মধ্যে একটা ভিরুলেন্স, একটা যে হার্মফুল পাওয়ার, ভিরুলেন্স পাওয়ার তো ছিল, ভিরুলেন্স জিন বলতে পারি, সেটা পাওয়ার কথাটা আমি তোদেরকে বোঝানোর জন্য বলছি, অ্যাকচুয়ালি পাওয়ার নয়, ওটা ভিরুলেন্স জিন তো ছিল, ডিএনএ তো ছিল, ভিরুলেন্স ডিএনএ ছিল, যেটার জন্য ও নিজে হার্মফুল ছিল। ওই হার্মফুল জিনিসটা ও আর স্ট্রেনকে পাস অন করে দিয়েছে। যখন দুজনকে একসাথে গোলানো হয়েছে, দুটো ব্যাকটেরিয়াকে নিয়ে যখন একটা টেস্ট টিউবে গোলানো হয়েছিল, তখন হিট কিল স্ট্রেন নিজের ভিরুলেন্স জিনটা, মানে হিট দিয়ে কিল করে দিয়েছে, বাট জিনটা তখনও মরেনি, ডিএনএটা মরেনি। সেই ডিএনএটা আর স্ট্রেনকে পাঠিয়ে দিয়ে আর স্ট্রেনকে হার্মলেস থেকে হার্মফুল বানিয়ে দিয়েছিল। আর এই হার্মফুল আর স্ট্রেন তখন মাইসটাকে ডেড করে দিয়েছিল। এই যে একটা ব্যাকটেরিয়া, একটা ডেড ব্যাকটেরিয়া থেকে জিন পিক আপ করছে, কি পিক আপ করছে? জিন পিক আপ করছে বা ডিএনএ পিক আপ করছে। একটা লিভিং ব্যাকটেরিয়া একটা ডেড ব্যাকটেরিয়া থেকে জিন বা ডিএনএ পিক আপ করছে আর নিজে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কথাটাকে বলা হয় ট্রান্সফরমেশন, ঠিক আছে? ওকে, তো নেক্সট চলে যাচ্ছি ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়াতে। ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়ার মধ্যে সবকটা তো নেই সিলেবাসে, সবকটা নেই। তোর যখন বই পাবি, বইয়ের সামনে দেখবি স্কোপ অফ সিলেবাস আছে। স্কোপ অফ সিলেবাসের সাথে মিলিয়ে বইতে কতটা আছে টিক করবি, কতটা নেই ক্রস করে দিবি, কারণ অনেক জিনিস ক্রস করা। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে অনেক পোর্শন আছে যেটা বাদ, দরকার নেই, ঠিক আছে? তো সেটা দেখে একটু মার্ক করে নিস। আপাতত আমি বলে দিচ্ছি কি আছে কি নেই। আমি কোথা থেকে কোনটা পড়িয়ে দিলাম আমি একটু বলে দিই। এইগুলো তো আগের দিন পড়িয়ে দিয়েছিলাম। আজকে এই পোর্শনটা পড়ালাম, টাইপস অফ রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া, এই পোর্শন থেকে আমি শুরু করেছিলাম, ঠিক আছে? নেক্সট এই পোর্শনটা স্পোরিউলেশন ডিটেলসে নেই, বাট আমি বুঝিয়ে দিয়েছি মোটামুটি, ডায়াগ্রামটা দেখে নিস। আচ্ছা, নেক্সট ছিল কনজুগেশন, এটাও কিন্তু ডিটেলসে নেই, ডিটেলসে নিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, মোটামুটি একটু বুঝিয়েছি। আর নেক্সট হচ্ছে ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন, এমনিতেই খুব ছোট ছোট প্যারাগ্রাফ আছে, ডিটেলসে নেই, পড়ে নিস। বিকজ স্কোপ অফ সিলেবাসে কিন্তু লেখা আছে ডিটেলস নট রিকোয়ার্ড মানে এই নয় যে সিলেবাসেই বাদ, ঠিক আছে? এটা পড়ে নিস। ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়াতে এই পোর্শনটা নেই, এই পাতায় চলে আয়, এই পাতায় দেখবি এই পোর্শনটা নেই, বাট এইটা আছে, বেনিফিশিয়াল অ্যাক্টিভিটিস আছে, রোল অফ ব্যাকটেরিয়ান সিওয়েজ ট্রিটমেন্ট আছে, রোল অফ ব্যাকটেরিয়ান মেডিসিনস আছে, ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক আছে, ঠিক আছে? নেক্সট এই পাতায় রোল অফ ব্যাকটেরিয়ান এনার্জি প্রোডাকশন, এটা একটু দেখে নিস। কমার্শিয়াল ইউজ অফ ব্যাকটেরিয়া নেই, আদার ইউজ অফ ব্যাকটেরিয়াটা পড়ে নিস। এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সেটা ক্লাস 9 থেকে পড়ে আসছিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে নিস। এটা আমি পড়াচ্ছি না, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট ব্যাকটেরিয়ার নাম আছে আর ব্যাকটেরিয়া কিসে ইউজফুল সেটা আছে, ব্যাকটেরিয়ার নাম আর ব্যাকটেরিয়ার বেনিফিট শুধু সেটা আছে, ঠিক আছে? নেক্সট আমি এই পাতায় চলে আসছি কিংডম প্রোটিস্টা থেকে আমি আজকে শুরু করে দিচ্ছি। কিংডম প্রোটিস্টা কিন্তু ডিটেলসে নেই, প্রোটিস্টাতে কী কী আছে কী কী নেই আমি আগে একটু মার্ক করিয়ে দিই। দিস ইজ নট দেয়ার, অকারেন্সটা আমি একটু পড়িয়ে দেবো, ঠিক আছে? মুখস্থ করার সেভাবে দরকার নেই। দিস পেজ ইজ নট দেয়ার, ওকে, দিস পেজ ইজ নট দেয়ার, পেজ নাম্বার এটা কি 2.23, এটা নেই, এটা গোটা পেজটাই নেই, এটা নেই, ঠিক আছে? দিস ইজ অলসো নট দেয়ার। শুরু করবো প্রোটিস্টান অ্যালগি থেকে, প্রোটিস্টান অ্যালগিটা পড়তে হবে, প্রোটিস্টান অ্যালগি এই পাতাটা পড়তে হবে, এই পাতাটা পড়তে হবে, এখানে এত অবধি পড়তে হবে। রিপ্রোডাকশন ইন ডায়াটমসটা নেই, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ডায়াটমসটা নেই, তাও একটা পয়েন্ট আমি পড়িয়ে দেবো এখান থেকে। ইকোনমিক ইম্পর্টেন্স অলওয়েজ একটা দুটো পয়েন্ট মুখস্থ রাখা উচিত, ইউ নেভার নো। গ্রুপ 3 ইউগ্রিনয়েডসটা আছে, এখানটা আছে, এই পোর্শনটা নেই। স্লাইম মোলসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স 2-3টে পড়তে হবে এখান থেকে, ঠিক আছে? কারণ স্কোপ অফ সিলেবাসে বলা আছে যে 2টো ক্যারেক্টারিস্টিক্স রিকোয়ার্ড, তো 2-3টে ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে পড়তে হবে। এই পাতাটা পুরোটাই নেই,
এই পাতাটা পুরোটা নেই, এই পাতাটা পুরোটা নেই, এই পাতাটা পুরোটা নেই। জু ফ্ল্যাজিলেটস এখান থেকে পড়তে হবে, জু ফ্ল্যাজিলেটা আছে, এটা পড়তে হবে। এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, এখান থেকে এক্সাম্পল পড়তে হবে, এখানে রাইজোপোডা পড়তে হবে, ঠিক আছে। এক্সাম্পলস এখানে এত ডিটেলস এগুলো নেই, এই পোর্শনটা নেই। স্পোরোজোয়ার ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে হবে, এক্সাম্পলস নেই। সিলিয়াটার ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, এখানটা নেই, ঠিক আছে। ফানজাইয়ের আগে এত অব্দি আগে শেষ করিয়ে দিই, দেন আমি ফানজাইটা মার্ক করিয়ে দেবো, ওকে। সো স্টার্টিং উইথ কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টার ব্যাপারে একদম জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দিই, বিকজ জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ডিটেলে নেই, বাট জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অলওয়েজ কিছু পড়ে নেওয়া উচিত। আমি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কয়েকটা লিখে দেবো, ওকে। যখন পিডিএফটা দেবো আমি দিয়ে দেবো ভেরি শর্টে। তো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথমত তো ফার্স্ট অফ অল তো দে আর ইউনিসেলুলার বাট ইউক্যারিওটিক। মনেরা কি পড়লি? মনেরা পড়েছিস প্রথমত তো দে আর ইউনিসেলুলার বাট প্রোক্যারিওটিক, মানে কি ওদের ডিএনএ মেটেরিয়ালটা এইভাবে ইটস লাইং অ্যারাউন্ড। বাট প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক, মানে কি ওদের সেলের মধ্যে প্রপার একটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিউক্লিয়াস আছে, ওকে। দে আর মোস্টলি অ্যাকোয়াটিক, okay, they're mostly aquatic, they're found in the sea, they're found in the fresh water, they're found in moist soil, যত রকমের ভিজে জায়গায় ওদেরকে পাওয়া যায়, ঠিক আছে। এদেরকে বলা হয় কানেক্টিং লিঙ্ক। কানেক্টিং লিঙ্ক কাদের মধ্যে? মনেরা আর বাকি তিনটে কিংডমের মধ্যে। মনেরা আর ফানজাই, প্লান্ট আর অ্যানিমালসের মধ্যখানে হচ্ছে প্রোটিস্টা। কেন বলতো কানেক্টিং লিঙ্ক? এ হচ্ছে প্রোক্যারিওটিক, ইউনিসেলুলার। এর মনেরার ফিচার হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটিক। এরা তিনজন হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওটিক। প্রোটিস্টা মাঝখানে ইউনিসেলুলার ইউক্যারিওটিক, মানে এরও কিছু ফিচার আছে, মনেরারও কিছু ফিচার আছে, আর বাকি এদের তিনজনেরও কিছু ফিচার আছে। তাহলে এর মাঝখানে কানেক্টিং লিঙ্ক হলো কি না? মনেরার মতো ইউক্যারিওটিক, অর্থাৎ মনেরার মতো ইউনিসেলুলার, আর বাকি তিনটে কিংডমের মতো ইউক্যারিওটিক। তাহলে এদেরকে লিঙ্ক করলে ওই জন্য ওদেরকে বলা হয় কানেক্টিং লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এদের মোড অফ নিউট্রিশন হচ্ছে মিক্সোট্রফিক, হেটারোট্রফিক আর অটোট্রফিক সব মিলিয়ে মিক্সোট্রফিক, ঠিক আছে। ওয়াটার বডিসে এদেরকে প্ল্যাঙ্কটন হিসাবে পাওয়া যায়। প্ল্যাঙ্কটনস আর ভেরি ভেরি স্মল অর্গ্যানিজমস, মাইক্রো অর্গানিজমস বলতে পারিস, যেগুলো জলের মধ্যে ঘুরে বেড়ায়, সেগুলোকে প্ল্যাঙ্কটনস বলা হয়, ঠিক আছে। সাম আর প্যারাসাইটিক অন অ্যানিমালস, এটা না লিখলেও হবে, আমি পিডিএফ দিয়ে দেবো, আমি এই পয়েন্টসগুলো করে পিডিএফ দিয়ে দেবো। সাম আর প্যারাসাইটিক অন অ্যানিমালস, ওকে। দে আর সারাউন্ডেড বাই আ সেল মেমব্রেন, ঠিক আছে। সেল মেমব্রেনের ওপর অ্যাডিশনাল কাভারিং হতে পারে। সেল মেমব্রেনের ওপর এদের অনেক সময় অ্যাডিশনাল কাভারিং হতে পারে। কিসের কাভারিং হতে পারে? কাভারিংগুলো কিসের হয়? জেনারেলি পেলিকেল হয়, কিউটিকেল হয়, সেলুলোজ হয়, এরকম বিভিন্ন জিনিসের কাভারিং হতে পারে, ঠিক আছে। এদের লোকোমোশন কেমন হয়, মুভ কিভাবে করে? এক হচ্ছে সিউডোপোডিয়া, কি মনে আছে অ্যামিবার যেরকম ছিল, সিউডোপোডিয়া দিয়ে মুভ করতে পারে। অ্যামিবয়েড মুভমেন্ট এরকম করে করে সিউডোপোডিয়া দিয়ে মুভ করে, ক্রিপ করে করে স্লো, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফ্ল্যাজেলা দিয়ে মুভ করতে পারে। এই ধর এরকম একটা ফ্ল্যাজেলা থাকবে, ফ্ল্যাজেলাটা এরকম করে 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 মুভ করবে ধর, ওকে। নেক্সট হচ্ছে সিলিয়া মুভ করে করে মুভ করতে পারে। সিলিয়া মানে কি? ওদের বডিতে এরকম অনেক হেয়ার লাইক
টাইনি আউটগ্রোথ থাকে যেগুলোকে সিলিয়া বলে, এইগুলোকে এরকম করে উইপ করে করে সিলিয়া দিয়ে মুভ করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিগল করে করে মুভ করতে পারে, রিগলিং লোকোমোশন বলা হয়। ঠিক আছে, কন্ট্রাকশন এক্সপ্যানশন, কন্ট্রাকশন এক্সপ্যানশন মানে এই কেঁচোর মতন এটা কন্ট্রাক্ট এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট এক্সপ্যান্ড, অনেকটা কেঁচোর মতো মুভ করতে পারে। কেঁচোদেরও লোকোমোশন রিগলিং লোকোমোশনই বলা হয়। আরেকটা হচ্ছে মিউসিলেজ প্রপালশন, যেহেতু এগুলো ডিটেলসে নেই, মানে মানে স্কোপেই নেই, আমি জন্য খুব একটা ডিটেলসে যাচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি যাতে তোরা একবার গো থ্রু করতে পারিস। এমন নয় যে সিলেবাসে নেই বলে জানলামই না কি কি জিনিস, ব্যাপারটা একটু জানাটা খুব দরকার। ঠিক আছে, মিউসিলেজ প্রপালশন মানে কি, ওরা এক ধরনের মিউসিলেজ সিক্রিট করে, ওই যে স্লাইমি মিউকাস সাবস্টেন্সটা আছে না, ওরা ওই জিনিসটা সিক্রিট করে। ঠিক আছে, সিক্রিট করে ওরা এই যে মানে মিউসিলেজ সিক্রিশনটা করে একদিকে স্টোর করে দেয়, এই দিকে হয়তো স্টোর করলো তো ও সামনের দিকে মুভ করে যাবে বিকজ অফ ওয়েট ডিফারেন্স। মিউসিলেজ সিক্রিশনটা যেই দিকে থাকে তার উল্টো দিকে ওরা মুভ করতে থাকে, এটা হচ্ছে মিউসিলেজ প্রপালশন। ঠিক আছে, ওয়েটের ডিফারেন্সের জন্য হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউট্রিশন ইন প্রোটিস দরকার নেই, কীরকম কীরকম নিউট্রিশন আছে, রিপ্রোডাকশনও দরকার নেই। তো আমি নেক্সট চলে আসবো সোজা প্রোটিস্টান অ্যালগিতে। আমার বইতে পেজ নাম্বার 2.25, প্রোটিস্টান অ্যালগি ইজ দ্য নেম অফ দ্য টপিক। ঠিক আছে, প্রোটিস্টান অ্যালগি, প্রোটিস্টান অ্যালগিদের ফটোসিনথেটিক প্রোটিস্টও বলা হয়। আমরা এটা কি পড়ছি, প্রোটিস্টা, প্রোটিস্টা পড়ছি। প্রোটিস্টার মধ্যে এক ধরনের অ্যালগি, সেটার ব্যাপারে পড়তে চলেছি। যেহেতু অ্যালগির ক্লোরোফিল আছে, মনে আছে অ্যালগি তো শ্যাওলা সবুজ রঙের হয়, অ্যালগির যেহেতু ক্লোরোফিল আছে তার মানে এরও ক্লোরোফিল থাকবে, প্রোটিস্টান অ্যালগিরও ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল থাকলে এরা কি করতে পারবে, ফটোসিনথেসিস করতে পারবে। ওই জন্য প্রোটিস্টান অ্যালগিকে কি বলা হয়, ফটোসিনথেটিক প্রোটিস্ট। প্রোটিস্টান অ্যালগিকে ফটোসিনথেটিক প্রোটিস্টস বলা হয়। ঠিক আছে, এরা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, যে এক্ষুনি বললাম না প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন হচ্ছে সব থেকে খুব মানে সব থেকে ছোট অর্গানিজমস ইন দ্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। ফাইটো আর প্ল্যাঙ্কটনেরও বিভিন্ন বিভিন্ন টাইপ আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন আরও ছোটো, ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকেও ছোট। এরা সবাই ফাইটোপ্ল্যাঙ্কটন হয়, এরা ফটোসিনথেসিস কিন্তু প্রচুর করে। ইনফ্যাক্ট এরা এতটাই ফটোসিনথেসিস করে যে আমাদের এই লিভিং ওয়ার্ল্ডের 80% ফটোসিনথেসিস এরাই করছে। ওদের তো দেখে মনে হতে পারে যে এত গাছ আছে চারদিকে, ওরা বেশি ফটোসিনথেসিস করছে, কিন্তু না, গাছ তো বড় বড় অর্গানিজম, গাছের মধ্যে শুধু পাতাই নেই, গাছের মধ্যে বার্ক আছে যেটা ফটোসিনথেসিস করে না, গাছের মধ্যে ব্রাঞ্চ আছে যেটা ফটোসিনথেসিস করে না। তো একটা গাছের সবটা পোর্শন ফটোসিনথেসিস করতে পারে না, কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল, যেখানে যেখানে জল আছে সেখানে সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন অ্যাভেলেবেল আছে। আর এরা সবাই সবুজ, এদের সবার ক্লোরোফিল আছে, এরা সবাই ফটোসিনথেসিস করে। তাই বায়োস্ফিয়ারে, বায়োস্ফিয়ার মানে আমরা যে লিভিং ওয়ার্ল্ড, কতগুলো স্ফিয়ার আছে, তো কি আছে আমাদের, লিথোস্ফিয়ার আছে, অ্যাটমসফিয়ার আছে, তাই তো। লিথোস্ফিয়ার মানে হচ্ছে রকি পোর্শনটা, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এয়ার পোর্শনটা, হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে জলের পোর্শনটা, আর বায়োস্ফিয়ার মানে কি, যেখানে আমরা বাঁচছি, বায়ো মানে লিভিং। তো বায়োস্ফিয়ারের মধ্যে 80% ফটোসিনথেসিস এই প্রোটিস্টান অ্যালগিরাই করছে। ঠিক আছে, আচ্ছা, প্রোটিস্টান অ্যালগিকে ডিফারেন্ট গ্রুপসে ভাগ করা হয়েছে, কিন্তু 3টে ইম্পর্টেন্ট গ্রুপ আছে, সেই 3টে ইম্পর্টেন্ট গ্রুপের ব্যাপারেই আমাদেরকে পড়তে হবে। স্কোপ অফ সিলেবাসে লেখা আছে এই 3টে গ্রুপের ব্যাপারে 2টো করে পয়েন্ট মিনিমাম পড়তে হবে। ঠিক আছে, তো আমি একটুখানি হালকা করে দিয়ে দিতে চেষ্টা করব, যদি মানে ক্যারেক্টারিস্টিক্সগুলোকে একটু ছোট করে এক লাইনের মধ্যে করা যায়। যদি যখন আনসার লিখবি স্কুলে অত ছোট করে লিখিস না, বাট পড়ার জন্য বা মনে রাখার জন্য ইটস ভেরি গুড, আমি যেভাবে দেবো। ঠিক আছে, ওটা দিয়ে দেবো, বুঝতে পারবি।